নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদ জ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদ জ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা একটি সংস্থা, যারা ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে আমাদের শরীরের যে কোনো সমস্যার সমাধান করে থাকতে পারে। আমরা বলি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমাদের যদি শরীরের কোনো রোগ হয়, সেই রোগকে সারিয়ে দিতে পারে ভারতীয় আয়ুর্বেদা, এবং বেদজ্ঞান আয়ুর্বেদা তার একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। এই অনুষ্ঠানের মূল মানুষ এবং বেদজ্ঞান আয়ুর্বেদার প্রাণপুরুষ তিনি হচ্ছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। তো প্রত্যেক দিনই আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি, আজকেও একটি রোগ নিয়ে আলোচনা করব যে রোগটি অন্য রোগের আলোচনাতে যে কোনো সময় চলে আসে, সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই যে আর্থ্রাইটিস গ্রুপের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিসকে একজন ডক্টর হিসেবে আপনি কতটা মান্যতা দেন, বা কতটা আপনি অ্যাওয়ার করতে চান মানুষকে, কতটা ভয়ঙ্কর এই রোগটা? দেখুন, রুমেটয়েড আর্থ্রাইটিস এমন একটা রোগ যেকে আমরা যখনই ডক্টরবাবু ডায়াগনোস করে দিচ্ছে, বা ডক্টরবাবু যখন যেদিন বলে দিচ্ছে আপনার নিজের মুখ থেকে যে আপনার রুমেটয়েড আর্থ্রাইটিস মতন রোগ হয়ে গেছে, আপনাকে কিন্তু ওই দিন থেকে নিজের লাইফস্টাইলটা পুরোপুরি চেঞ্জ করে নিতে হবে অ্যাজ পার আয়ুর্বেদ। কেন কি আয়ুর্বেদ এই রোগটাকে আমবাত বলছে। তো আম আর বাত দুটো জিনিস নিয়ে কিন্তু এই রোগটা তৈরি হচ্ছে। তো আম মানে আমরা সবাই জানি যে আমাদের আনডাইজেস্টেড ফুড যেগুলো থাকে সেখান থেকে যে আম খাওয়ার যখন পচে যায়, সেখান থেকে আলটিমেটলি আমগুলো তৈরি হয়, আর আমরা ওটাকে এন্ডোটক্সিন আমরা বলি। আর বাত যেটা রয়েছে আমাদের শারীরিক যে দোষগুলো রয়েছে, সেখানে একটা রয়েছে বাত, ওর সঙ্গে মিলেই কিন্তু এই রোগটা আমাদের শরীরে তৈরি হয়। তো ইট মিনস কী হচ্ছে যে যখনই আমরা রুমেটয়েড আর্থ্রাইটিসের কথা যখনই শুনি, তখন আমরা প্রথম জিনিস কিন্তু মাথায় আসতে হবে আমার ডাইজেশন সিস্টেমটা কেমন রয়েছে, আমাদের খানপান আমি কেমন করছি, আমার মেটাবলিজম কেমন রয়েছে, আমার অগ্নিবল কেমন ফাংশন করছে। কেন কি রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্টকে এই জিনিসটা গুরুত্ব না দিলে সে কোনো দিনই সে এই রোগ থেকে বেরোতে পারবে না। সে যতই ব্যথা ওষুধ খাক, সে যতই ইঞ্জেকশন নিক, যতই স্টেরয়েড নিক, সে কোনো দিন এই রোগ থেকে বেরোতে পারবে না। বলকি রোগটা আর ডে বাই ডে সিভিয়ার হতে যাবে, কমপ্লিকেটেড হয়ে যেতে পারবে, তার সঙ্গে অন্য অন্য রোগ আপনার শরীরে নিয়ে আসবে। তো এই জন্য রুমেটয়েড আর্থ্রাইটিসকে আমরা সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে পেশেন্টকে এডুকেট করতে হবে যে এই রোগটা আপনি কিভাবে আপনার শরীর থেকে আপনি বার করতে পারবেন। ওকে, তো এই রিউমাটয়েড আর্থ্রাইটিস যে ব্যাপারটা আমরা আলোচনা করছি আজকে, এই রোগটা যে আমার শরীরে হয়েছে, একজন পেশেন্ট কি করে বুঝবেন, না সেটাকে আইডেন্টিফাই করবেন কি করে, নাকি না এটা শুধুমাত্র ডক্টররা আইডেন্টিফাই করতে পারেন? না, পেশেন্টও বুঝতে পারে। যেমন কমন ব্যথা, যখন হাঁটু ব্যথা হলে অনেক পেশেন্ট বুঝে যায় যে আমার বাতের সমস্যা হয়ে গেছে, সেরকমই কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট কিন্তু বুঝে যেতে পারে যে তার মাল্টিপল জয়েন্ট পেন মানে প্রত্যেক গিটে গিটে ব্যথা হবে। কিন্তু স্টার্টিং ব্যথা যেটা দেখবে পেশেন্ট খুব সম্ভব হাত থেকে স্টার্ট হবে, হাতের ফিঙ্গার থেকে স্টার্ট হবে, রিস্ট থেকে স্টার্ট হবে, তারপর এলবো, তারপর আস্তে আস্তে বিগ জয়েন্টসের দিকে যাবে। সমস্ত জয়েন্টগুলো স্টার্টিং হচ্ছে স্মল জয়েন্ট, তারপর আস্তে আস্তে বিগ জয়েন্টে আঙুলের গাঁট থেকে, রাইট, গাঁট থেকে স্টার্ট হচ্ছে, তারপর রিস্ট, তারপর হচ্ছে এলবো, তারপর আস্তে আস্তে অন্য অন্য জয়েন্টস আমাদের চলে যাচ্ছে। তো এই সিমটমসটা প্রথম থাকছে। তারপর হচ্ছে পেশেন্ট সবসময় একটা টেম্পারেচার, একটা জ্বর ফিল করবে, যে তার মনে হবে যে আমার শরীরে জ্বর রয়েছে। থার্মোমিটার শো করবে না, কোনো সময় শো করবে, কোনো সময় শো করবে না, সে ভেতরে ফিল করবে সেতে তার শরীরে একটা টেম্পারেচার রয়েছে। তার সঙ্গে স্টিফনেস রয়েছে, ইনফ্লামেশন রয়েছে, এই যে হাতে উঙ্গুলগুলো, গিটগুলো একটু ফুলে যাবে, পেশেন্ট দেখতে পারবে। স্টিফনেস সকালবেলা উঠেই কোনো কাজকর্মে সে তাড়াতাড়ি করতে পারবে না। তো এই যে কিছু সিমটমস দেখার পরই পেশেন্ট নিজে তো বুঝতে পারবে যে হ্যাঁ, এই একটা রুমেটয়েড আর্থ্রাইটিস মতন একটা রোগ হচ্ছে। কিন্তু এর সঙ্গে প্যারালালি তাকে আরএফ ফ্যাক্টর অ্যান্টি-সিসিপি চেক করে নিতে হবে। আরএফ ফ্যাক্টর অ্যান্টি-সিসিপি যখন চেক করে নেবে, তাহলে ক্লিনিক্যালি প্লাস ব্লাড টেস্ট করে আমরা জানতে পারবো যে পেশেন্ট রুমেটয়েড আর্থ্রাইটিস থেকে আক্রান্ত হয়ে গেছে। তো এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই রোগটা হওয়ার পিছনে কারণটা কি? আয়ুর্বেদ যেটা আমাদের জীবনযাপন, লাইফস্টাইল কি একটা কারণ, নাকি না এটা জেনেটিক একটা প্রবলেম? দেখুন, প্রত্যেক প্যাথি নিজের প্রসপেক্ট রয়েছে, কনসেপ্ট রয়েছে। যেমন আমরা দেখি মডার্ন এটা অটো ইমিউন ডিজিজ বলছে, কিন্তু আয়ুর্বেদ বলছে যে যেখানে আমাদের বেসিক্যালি অগ্নিবল, যে অগ্নি আমাদের শরীরে এমন একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, যেটা কিন্তু আমাদের ডাইজেশনে হেল্প করে আমাদের। এই অগ্নিটা যখনই আমাদের স্লো ডাউন হয়ে যায়, ডাইজেশন প্রপার করতে পারে না, তখনই আমাদের শরীরে এই আমগুলো উৎপন্ন হয়। আর আমগুলো যখন উৎপন্ন হয়, তখন এইসব বাতের সঙ্গে মিলে আমাদের শরীরে এই রোগটা তৈরি হয়। তো আম তৈরি হওয়ার সবথেকে পিছনে কারণ রয়েছে আমাদের খানপান।
আমরা এমন খাওয়া দাওয়া করছি যেটা প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না, বা এরকম সময়তে আমরা খাচ্ছি যেখানে কিন্তু অগ্নি ঠিকঠাক ফাংশন করতে পারছে না, বা ওভার ইটিং আমরা করছি, বা আমরা এমন মানে বলতে গেলে রাত্রেবেলা জাগরণ বা অতি ব্যায়াম এইসব কাজ কিছু করছি যার জন্য কিন্তু আমাদের অগ্নি ইফেক্টেড হচ্ছে, আর আলটিমেটলি সেখান থেকে এই রোগটা আমাদের তৈরি হচ্ছে। তো এই যে আপনি বলছেন, তার মানে আমাদের একটা লাইফস্টাইল একটা চেঞ্জ করতেই হবে। এই রোগটা যদি এসে যায় শরীরে, তখন যে রোগগুলো, যে লাইফস্টাইল আমি যে কারণে আমার এটা হলো, সেগুলোকে আমার নিয়ম থেকে দিনলিপি থেকে বাদ দিতে হবে। অবশ্যই পেশেন্টকে প্রথম জিনিস তো এটা জানতেই হবে, বা আমাদের লাইন অফ ট্রিটমেন্টে এটা রয়েছে যে যখন পেশেন্টকে আমরা মোটা আর্থ্রাইটিস পেশেন্টকে ট্রিটমেন্ট করি, আমরা যেরকম ডিটক্সিফিকেশন করি, পেশেন্টকে আমরা একটা ট্রিটমেন্ট করি দীপন পাচন। দীপন পাচন মিন্স যে কিছু থেরাপির মাধ্যমে কিছুটা থেরাপি যখন আমটা বেরিয়ে যায়, কিছুটা আম আমাদের শরীরে রয়ে গেছে, সেই জন্য কিছু এমন ওষুধ যেটা আমাদেরকে দিতে হয় পেশেন্টের শরীরে, সেটা কি শরীরের ভিতরেই সেই আমটাকে কিন্তু ডাইজেস্ট করে দেওয়া হয়, সেটা দীপন পাচন বলা হয়। তো এই জন্য আয়ুর্বেদে আমাদের কিন্তু স্টমাক বা ডাইজেশন সিস্টেমটা খুব গুরুত্ব দেওয়া হয়েছে। যে কোনো রোগ, ম্যাক্সিমাম রোগে কিন্তু আমরা দেখি যে আমাদের ডাইজেশন সিস্টেমটা ডিস্টার্ব হওয়ার পরই কিন্তু সেই রোগটা কিন্তু অ্যাগ্রাভেট হয় বা বেড়ে যায়। তো এই যে আপনি বলছেন এই রোগটার ক্ষেত্রে, এই রোগটা কি মানে স্টেজেস আছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের, নাকি না একটাই রোগ হলে মানুষের শরীরটা আস্তে আস্তে ফুলতে থাকবে বা কিছু, নাকি না এরও স্টেজ 1 স্টেজ 2 করে কিছু আছে? রুমেটা আর্থ্রাইটিস বেসিক্যালি প্রাইমারি স্টেজ এন্ড সিভিয়ারিটি যেটা আমরা দেখি, দুটো স্টেজে, যে হাত প্রাইমারি স্টেজে আমরা দেখি ব্যথা যন্ত্রণা দেখি, পেশেন্ট স্টিফনেস বা এসব জিনিস দেখি, কিন্তু যদি সিভিয়ার হয়ে যায় তখন আমরা ডিফর্মিটি দেখি, যে হাতে পায়ে উঙ্গুলগুলো বেঁকে যাচ্ছে, সঙ্গে অন্য অন্য রোগ শরীরে চলে আসে, যেমন রুমেটা আর্থ্রাইটিস রয়েছে তার সঙ্গে তার অস্টো আর্থ্রাইটিস হতে পারে, তার সঙ্গে তাকে অস্টোপোরোসিস হতে পারে, তার সঙ্গে তার শরীরে হিমোগ্লোবিন কমে যেতে অ্যানিমিয়া হতে পারে, রুমেটা আর্থ্রাইটিস সঙ্গে কমপ্লিকেশন যেটা আমাদের শরীরে আসতে পারে, তার আমাদের চোখে সমস্যা আসতে পারে, আমাদের হার্টে সমস্যা আসতে পারে, রোমেটিক হার্ট ডিজিজ যেটা বলা হয়। তো এই রোগটা এমন একটা রোগ যে আমাদের শরীরে আমি প্রপার চিকিৎসা না পেলে বা প্রপার প্রোটোকল না মানলে সেই রোগটা কিন্তু আমার শরীরে কিন্তু মাল্টিপল রোগ নিয়ে আসতে পারে। তবে এই রোগটাকে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে ফেললে সারিয়ে ফেলা উচিত। এইবারে প্রশ্ন হচ্ছে, সারিয়ে ফেলার ক্ষেত্রে মডার্ন প্যাথিতে বলছে এটাকে কন্ট্রোল করে রাখা যায়, অর্থাৎ কন্ট্রোলেবল ডিজিজ, কিন্তু আপনারা বলছেন কিউরেবল। এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করেন। কেন আমরা আমাদের আয়ুর্বেদে সবসময় বলা হয় যে রোগ নিয়ে চিকিৎসা করা বা রোগ নিয়ে সবসময় চিন্তা ভাবনা করা, কেন কি আমি রুমেটা আর্থ্রাইটিসে যখন আমবার সঙ্গে কোরিলেট করছি, তার যখন ডেফিনেশন আমি খুব পরিষ্কার বলে দিলাম, তার মানে লাইন অফ ট্রিটমেন্টটাও সেই রকম থাকবে, যেটা আমি বললাম। একটা টেলিফোন নিয়ে আমরা এগোই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি আগরতলা থেকে বলছিলাম, আমার নাম চিত্রা দেব। হ্যাঁ বলুন। আমার বয়স হয়েছে 61। তো আজকে 1.5-2 মাস থেকে আমার প্রচন্ড শরীরে ব্যথা, বিশেষ করে দুটো পায়ে ব্যথা, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত। পায়ের সকালবেলা ঘুম থেকে উঠে নামার সময় পায়ের তলায় ব্যথা করে, আর কোনো কোনো সময় পাটা হাতগুলা জ্বলতে থাকে, জ্বলা ভাবটা হয়। সেজন্য কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? ডাক্তার দেখিয়েছি, আমাকে নার্ভের ওষুধ দিয়েছে, ক্যালসিয়াম দিয়েছে। না, আপনার এক্সরে রিপোর্ট বা আপনার রোগের ব্যাপারে কিছু বলা হয়েছে আপনাকে? আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, না উনি আর নেই আমাদের সঙ্গে। দিদি, আমি আপনাকে একটা কথা বলবো, আমি সামনেই জাস্ট পরের সপ্তাহে 15 তারিখ আগরতলা আমাদের চেম্বার রয়েছে, অলরেডি অনেক লোকই নাম এনরোল হয়ে গেছে। আপনি ফোন করে দেখুন, যে টাইম সময় পেলে আপনার নিশ্চয়ই নাম দিয়ে দেবে আপনাকে, কেন কি সকালবেলা গিয়ে বিকেলবেলা আমাদেরকে ব্যাক করে আসতে হয় একদিনই আমরা মাসে একদিন সময়ও পাই আগরতলা যাওয়ার জন্য। তো এই জন্য আমি জিজ্ঞেস করলাম, কেন কি ম্যাক্সিমাম আজকে আমি বর্ধমানে ছিলাম, একটা পেশেন্ট দেখলাম যার সার্ভাইকালের সমস্যা ছিল, কিন্তু উনি সার্জারি অ্যাডভাইস পেয়ে গেলেন, কিন্তু উনি জানেন না যে আলটিমেটলি ওনার সার্ভাইকালে কী হয়েছে। আর ওনার হাতে এমআরআই রিপোর্ট, মানে ভালোই একটা রিপোর্টও ছিল, যাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে কী কী সমস্যা ওনার হয়েছে। এটা কিন্তু আমাদেরকে সবাইকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, কোনো একটা বিগ ডিসিশন নেওয়ার আগে আমাদের এটা জানা উচিত যে আমার শরীরে কী হয়েছে। আমি অপারেশন করার আগে নিশ্চয়ই জানার চেষ্টা করব যে আমার শরীরে কী এমন প্রবলেম হয়েছে, যেটা আমাদেরকে কিন্তু অপারেশন করার দরকার নেই। তো আপনাকে এটাই প্রশ্ন এই জন্য করলাম যে আপনি কোনো ডক্টর দেখিয়েছেন কি না, আপনি কোনো রোগের ব্যাপার জানেন কি না, কেন আপনি কোমর থেকে পায়ে পর্যন্ত ব্যথা বলছেন। এবার কোমর থেকে পায়ে পর্যন্ত কিন্তু অনেক কিছু সমস্যা হতে পারে, স্পন্ডিলিসিস আছে, অস্টিওআর্থ্রাইটিস আছে, বা পায়ে আপনার হাড় বেড়ে যেতে পারে, তো অনেক কিছু সমস্যা হয়। তো এই জন্য আপনি কাজ করুন,
আগরতলা একটা অ্যাপয়েন্টমেন্ট করুন, ওখানে যোগাযোগ করুন, সামনাসামনি যখন দেখা হবে নিশ্চয়ই আমি আপনাকে ফার্দার কী কী করতে হবে না করতে হবে সব বলে দেবো। আচ্ছা, আমি ছিলাম হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে, আপনি আলোচনাটা করছিলেন যে আমাদের করণীয়টা কী এবং আমরা কিভাবে অ্যাওয়ার হয়ে ট্রিটমেন্টটাকে, মানে কেন আপনারা বলছেন রোগটা সেরে যাবে? তো আমরা সবসময় আয়ুর্বেদ বারবার আমাদের একটাই বারবার জিনিস বলে যে গ্রাউন্ড লেভেল থেকে ট্রিটমেন্ট বা রুট কজ থেকে ট্রিটমেন্ট, যেখান থেকে রোগ উৎপন্ন হচ্ছে সেখানে, কেন কি আজকে রুমেটয়েড আর্থ্রাইটিস আমাদের চেম্বারে প্রচুর পেশেন্ট রয়েছে, কম বয়সেও পেশেন্ট রয়েছে আর এমন পেশেন্টও রয়েছে যারা কিন্তু পুরোপুরি বেড কেসে হয়ে গিয়েছে। দুটোই পেশেন্ট আমরা কিন্তু আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে মানুষ বেড রিডেন হয়ে যেতে পারে। হ্যাঁ, শিওর, আমার পেশেন্ট রয়েছে যারা ট্রিটমেন্ট চলছে, পঞ্চকর্মা থেরাপিও চলছে ওনার, কেন কি রোগটার মানে এন্ড স্টেজই এমন রয়েছে যে পেশেন্টকে আস্তে 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 পুরোপুরি শরীরটাকে ডিফর্ম করে দেবে, শরীরে হিমোগ্লোবিন বা যা যা আমি কমপ্লিকেশন বললাম সেই সব হয়ে যেতে পারে পেশেন্টকে। কেন কি প্রথম থেকে আপনি যখন যে কোনো রোগকে আপনি যখন প্রথম থেকে আইডেন্টিফাই করতে পারবেন, তার ব্যাপারে জানতে পারবেন, তাহলে আপনি সেই রোগটাকে খুব তাড়াতাড়ি আটকে দিতে পারবেন, বাট ওই রোগটাকে আপনি রিভার্স করে ব্যাক করে আসতে পারবেন। কেন আয়ুর্বেদ তো বলছে আপনি যখনই একটা রুমেটয়েড আর্থ্রাইটিসকে আমরা যখনই জিজ্ঞেস করবো যে আপনার শরীরে কী কী সমস্যা আছে, ব্যথা যন্ত্রণা, ইনফ্লামেশন, স্টিফনেসের সঙ্গে সে এটাও বলবে যে আমার ডাইজেশন প্রপার হচ্ছে না, আমার খিদে একদমই ডক্টরবাবু হচ্ছে না, আমার পায়খানা পরিষ্কার হচ্ছে না, ইট মিনস তাহলে প্রথম ইফেক্টটা কিন্তু তার পেট থেকেই হয়েছে। কেন সে হিস্ট্রি দেবে একটা পেটের সমস্যা হিস্ট্রি, তার ফার্দার সে বলবে যে মানে ব্যথা যন্ত্রণা আমার স্টার্ট হয়েছে। তো এই জন্য যখনই পেটের সমস্যা যেখানে আসছে তো তাকে ওভারল্যাপস না করে আপনাকে আগে তাকে গ্রাউন্ড লেভেল থেকে পেটটা পরিষ্কার করে নেওয়া উচিত। পেটটা পরিষ্কার করে নেওয়া মানেটা হচ্ছে মেটাবলিজম, মানে আপনি খাবেন, আপনার ডাইজেশন প্রপার হবে, পেট পরিষ্কার হবে প্রপার, মানে একটা আপনি মিল যখন নিচ্ছেন 3 ঘন্টা পর কিন্তু আবার আপনাকে একটা খিদে হওয়া উচিত বা খিদে পেয়ে যাওয়া উচিত, তার মানে আপনার প্রিভিয়াস যে মিলটা ছিল সেটা কিন্তু পুরোপুরি ডাইজেস্ট হয়ে গেছে। ওকে, তো এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস যখন ডায়াগনোসিস করা হচ্ছে সেক্ষেত্রে তো প্যাথোলজিক্যাল টেস্টের একটা বড় ভূমিকা রয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই রয়েছে। মানে ধরুন ক্লিনিক্যাল ভিশন তো একটা, বা ক্লিনিক্যাল আই তো একটা দরকার, মানে ডক্টর দেখে বুঝবেন, সেটা হয়তো আপনারা এত পেশেন্ট খেতেছেন হয়তো দেখলে বুঝতে পারবেন, কিন্তু তারপরেও তো একটা অ্যাসিওরেন্স বা যে পেশেন্ট আসলেন তার ট্রিটমেন্ট যখন শুরু করছেন তাকে তো একটা দেখাতে হবে যে এই ছিল এবং আফটার ট্রিটমেন্ট আপনার এই হয়েছে, সেক্ষেত্রে কি প্যাথোলজিক্যাল টেস্ট? এটা একদমই ঠিক বলেছেন, আমরা তো কনফার্ম হয়ে যায়, বুঝে যাই আমরা যে পেশেন্টটা কী ধরনের আর্থারাইটিস রয়েছে, কিন্তু আরএ ফ্যাক্টরে একটা যে রেটিং রয়েছে সেটা আমরা পেশেন্টকে কিন্তু আফটার ট্রিটমেন্ট দেখাতে পারবো যে আপনি যখন আপনার রোগটা হয়েছিল তখন আরএ ফ্যাক্টর এরকম ছিল, একটু আফটার ট্রিটমেন্ট আপনার আরএ ফ্যাক্টর এতটা কমে গেছে, ইট মিনস আপনি একটা পজিটিভ দিকে যাচ্ছেন, একটু ভালো দিকে আপনি যাচ্ছেন। অ্যান্টিসিসিপি আপনার এতটা ছিল, আফটার ট্রিটমেন্ট এতটা হয়ে গেছে, ইট মিনস আপনি পজিটিভ দিকে যাচ্ছেন। মানে এটা আপনাদের একটা অথেন্টিকেশন এবং পেশেন্টও স্যাটিসফাই হবে। হিমোগ্লোবিন আপনার রুমেটয়েড আর্থ্রাইটিসের জন্য হিমোগ্লোবিন কমে গেছিল, আপনি আফটার ট্রিটমেন্ট আপনার হিমোগ্লোবিন বাড়ছে। আসছে আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। টিভিতে কথা বলবো না, আপনি আমি টিভি বন্ধ করে দেবো। আপনি আপনার ফোনেই কথা বলুন, টিভিতে আপনার কিছু বলতে হবে না, আপনি খালি বলুন আপনার নাম আর জায়গাটা কি। আচ্ছা, ওই হাড়ে হাড়ে ব্যথা, কোলেস্ট্রল হাই। আপনার নাম কি? পরেশ দত্ত। কোথা থেকে ফোন করেছেন? উলিবেড়িয়া, আমি সাব ডিভিশন থেকে ফোন করছি। আচ্ছা, বলুন আপনার কি হচ্ছে, বলুন কি প্রবলেম। ঠিক আছে, বলছি। হ্যালো, বলুন। ওই হাড়ে হাড়ে জয়েন্টে ব্যথা, আর ওই কোলেস্ট্রল হাই, আর কোলেস্ট্রল হাই। হ্যাঁ, খাসির মাংস খাওয়া যাবে না, টমেটো খাওয়া যাবে না, এইসব বারণ করছে। একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম, কিছু মনে করবেন না। হ্যাঁ, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনার কোলেস্ট্রল যখন হাই আছে তাহলে ঠিকই বলা হয়েছে, আপনাকে সেই জিনিসগুলো আপনি খেতে পারবেন না। এবার আপনি ট্রিটমেন্ট চাইছেন, তাহলে সেই জন্য আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আপনি উলবেড়িয়া থেকে বলছেন, হাওড়া মেদানও আমাদের চেম্বার রয়েছে, মেচেদাও আমাদের চেম্বার, যেখানে সুবিধা সেখানে আসতে পারেন। মানে উনি হয়তো ভাবলেন যে আপনার সাথে কথা বলে আপনি খাওয়াগুলো হয়তো অ্যালাউ করবেন, বাট এটা খুব বাস্তব কথা, ডোন্ট মাইন্ড, মানে এটা অ্যাপার্ট ফ্রম জোক, মানে অনেকেরই মনে হয় যে জেনারেল মেডিসিন বারণ করতে হলে আয়ুর্বেদা হয়তো বলবে, কিন্তু আয়ুর্বেদাও কিন্তু একই কথা বলে। কারণ খানপান, আয়ুর্বেদাতে তো খানপানের উপরে ভীষণভাবে নজর দেওয়া হয়, তার কারণ আয়ুর্বেদা গাট হেলথ থেকে ট্রিটমেন্টটা শুরু করে, যে কোনো কিছুর ট্রিটমেন্ট শুরু হয় কিন্তু গাট হেলথ থেকে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে খাওয়া দাওয়া তো একটা বড্ড বড় ভূমিকা পালন করে। এবং আমাদের যে কোনো রোগের ক্ষেত্রে ভারতীয় আয়ুর্বেদা বলে
খাওয়াই হচ্ছে সব, মানে খাওয়া যেমন আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী, এই খাওয়ার জন্যই কিন্তু আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। এক্স্যাক্টলি, খাওয়ার জন্যই আমাদের শরীরে রোগও আসছে। কেন কি আমি আজকে আপনার সাথে এতদিন অনুষ্ঠান করে এটাই বুঝেছি যে খাওয়াটাই হচ্ছে মেন ব্যাপার। দেখুন ম্যাক্সিমাম পেশেন্ট দেখুন, আমি আজকেও যে পেশেন্ট বর্তমানে দেখলাম ওনার টাইমিংটা দেখলাম, রাত্রেবেলা 10টার সময় উনি খাচ্ছেন আর সকালবেলা উঠে বলছে আমার মুখ পুরো তিতো হয়ে যাচ্ছে। তো রাত্রেবেলা খাওয়াটা ডাইজেস্ট হলো না, আপনি 10টার সময় খেয়ে 11টার সময় ঘুমিয়ে পড়লেন, সে খাওয়াটা ডাইজেস্ট হতে সময় দিলেন না আপনি, আর আপনি ঘুমিয়ে পড়লেন। আলটিমেটলি সকালবেলা যখন আপনি উঠবেন তো একটা অ্যাসিডিটি ভাব তো আপনার শরীরে থাকবে, জিআরডি প্রবলেম তো আপনার থাকবেই। তো এই জন্য অনেক লোকই রয়েছে যারা কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট করে না, তাড়াহুড়োতে বেরিয়ে যায়, দুপুরবেলা কাজের সূত্র সে সেভাবে খেতে পারে না, রাত্রেবেলা পুরো একদম সময় পেয়ে যায়। হ্যাঁ, তো সে ভাবে যে যখন সারাদিন খেতে পাইনি রাত্রেবেলা ভালো করে খাবো, আর রাত্রেবেলা যখন ভালো করে খেয়ে নেয় তাহলে সারা রাত ঘুম হয় না, কেন এতটা খাওয়া হয়ে যায়। আপনি অনেকদিন আগে বলেছিলেন, আমরা হয়তো আলোচনা থেকে সরে গিয়ে বলছি, আপনি বলেছিলেন যে আগেকার দিনে যে মাটিতে বসে খাওয়া তার একটা ভূমিকা ছিল, যে আমরা নিচু হয়ে খাচ্ছি, আমাদের স্টমাকে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এবং আপনি বলেছেন যদি আমার 3টে রুটি খাওয়ার মতো খিদে থাকে তাহলে 2টো রুটি খাওয়া উচিত, একটা রুটি না খেয়ে খিদেটাকে রাখা উচিত, ওই জায়গাটা গ্যাপ রাখা উচিত। অবশ্যই, এটা তো খুব লজিক্যাল একটা জিনিস। আগে যা কিছু হতো লজিক্যালি হতো, এখন সব ইললজিক্যালি জিনিস চলছে। মানে টাইম টেবিল বলুন বা কোমোড ব্যবহার করার ক্ষেত্রে আপনি বলেছিলেন যে আমাদের আগেকার দিনের প্যানই ভালো, কারণ ওটাতে আমাদের অনেক প্রেশার হতো। আপনি যখন একটা ইন্ডিয়ান টয়লেট ইউজ করবেন আপনার গাটে একটা প্রেশার তৈরি হবে। আপনি যখন ওয়েস্টার্ন টয়লেট ইউজ করছেন, ঠিক আছে আপনার হাঁটু ব্যথা আছে, আপনি পা ভাঁজ করতে হয়, এক্সরে একটা আলাদা ম্যাটার, কিন্তু এই ইয়াং ছেলে বা মেয়ে বা বাচ্চাদেরকে আপনি নিয়ে গিয়ে আপনি যখন ওয়েস্টার্ন টয়লেটে বসে দিচ্ছেন তা তো কোনো প্রেশারই ক্রিয়েট হচ্ছে না। সেই যেখানে আপনার টয়লেট স্টুল 5 মিনিটে ক্লিয়ার হওয়া উচিত সেখানে আপনি 15 মিনিট 20 মিনিট বসেই আছে। আর যখন আমরা খাওয়ার জন্য বলি, সেই খাবার আপনি যখন মাটিতে বসে খাচ্ছেন তো ন্যাচুরালি আপনার স্টমাকে 1/3 পার্ট একটু ফোল্ড হয়ে যাচ্ছে। তো ন্যাচুরালি আপনি যতই খাবেন যখন আপনি দাঁড়াবেন সেখানে দেখবেন কিছুটা আপনার গ্যাপ রয়ে গেল। তো এটা আগে অনেকটাই লজিক্যাল কাজ হতো। ওভার ইটিং কোনোভাবেই দরকার নেই। ওভার ইটিং করলে আপনার ডাইজেশনটা হবে কি, একটা মিক্সিতে আপনি যখনই কোনো জিনিস গ্রাইন্ড করছেন তো সেখানে একটা গ্যাপ রয়েছে, আপনি অল্প জিনিস দিয়ে গ্রাইন্ড করছেন, আপনি যখন পুরো মুখ অব্দি ভরে দেবেন সে গ্রাইন্ড হবেই না, আলটিমেটলি সে মানে ঠিকঠাক গ্রাইন্ড হবে যেরকম আপনি চাইছেন, ছিটকে বেরিয়ে চলে যাবে। তো ন্যাচুরালি সেরকম আমাদের স্টমাক রয়েছে, আপনি স্টমাকে পুরো ফুল করে খেয়ে নেবেন, অ্যাসিডটা ওভারফ্লো হবে, ব্যাক করে চলে আসবে আপনার ইসোফেগাসে, বুক জ্বালা হবে, জিআরডি সমস্যা হবে, আপনার ডাইজেশন প্রপার হবে না, সেই দুপুর মিলটা হজম করতে করতে আপনার দেখবেন রাত হয়ে যাবে। আপনি বলছেন খাওয়া দাওয়ার পরে একটা খিদে পাওয়াটা ভীষণ, মানে আপনি যে সুস্থ আছেন, আপনি দুপুরের খাবার খেলেন, আপনার বিকেলে একটা খিদে পাবে, যদি খিদে পায় তাহলে বুঝতে হবে যে আপনি সুস্থ আছেন আফটার 3 আওয়ার্স। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি, আমি বীরভূমের সাঁইথিয়া থেকে পদ্মা চ্যাটার্জি বলছি। হ্যাঁ পদ্মা বলুন। হ্যাঁ বলছি যে আমার থাইরয়েড আছে, কিন্তু তার সাথে সাথে আমার শারীরিকভাবে অনেকগুলো জায়গায় মানে প্রচন্ড হারে পেন হচ্ছে, এমনকি এক সময় সারা শরীরটাই পেন হচ্ছে। যেমন আমার তেল বনে প্রচন্ড পেন, তার সাথে আমার গোড়ালিতে পেন, তার সাথে আমার মনে করুন কুমিয়ে জয়েন্টে পেন, এক সময় মনে হয় যেন দেহটা পঙ্গু হয়ে যাচ্ছে। তা আপনাদের সঙ্গে কনসাল্ট করার জন্য আমাকে কোথায় যেতে হবে? সাঁইথিয়া। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, দেখুন আপনি হলুদ বক্সে 2টো নম্বর যাচ্ছে, সেই নম্বরে আপনি ফোন করুন, ওরা আপনাকে গাইড করে দেবে যে সালকিয়াতে কোন জায়গায় আপনার সুবিধা হবে। আমি এই ফাঁকে একটু বলেও নিই যে এই হেল্পলাইন নাম্বারটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এখানে 2টো নাম্বার আছে, নাম্বার দুটো আপনারা ফোনে নোট করে নিন, এবং আপনারা যারা দেখাতে চাইছেন ওখানেই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন। এবার আপনি যেখানে থাকেন সেই অঞ্চলটি বলে তার কাছাকাছি কোথায় চেম্বার আছে যেমন জানতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনাদের জানিয়ে দিই হাওড়া ময়দানে চেম্বার প্রত্যেক বুধবার, প্রত্যেক বৃহস্পতিবার দমদম জংশন চেম্বার, প্রত্যেক শুক্রবার দিনকে যোধপুর পার্ক কালীবাড়ি সকালে চেম্বার মানে মর্নিং সেশন, এবং ইভিনিং সেশনে হচ্ছে বারাসাত, এবং প্রত্যেক রবিবার দিন মর্নিং সেশন হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি, ইভিনিং সেশন হচ্ছে দমদম জংশন। সেখানেও যারা দেখাতে চাইছেন তাদেরও কিন্তু এই নাম্বারেই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, এবং যেখানে যেখানে চেম্বার নেই সেখানকার মানুষেরা যদি ফোনে টেলিফোন কনসালটেন্সি চান সেক্ষেত্রেও কিন্তু এই নাম্বারেই আপনাদের ফোন করতে হবে। আর অবশ্যই আগরতলা, ত্রিপুরা আগরতলাতে চেম্বার মাসে একবার, এবং গৌহাটির আসামের গৌহাটিতেও চেম্বার রয়েছে মাসে একবার। এর বাইরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে চেম্বার থাকে, কোনো জায়গায় 2বার, কোনো জায়গায় 1বার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাডাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? সুমন হালদার বলছি, নদিয়া থেকে। কি হালদার? সুমন হালদার। সুমন হালদার বলুন। বলছি আমার অনেকদিন ধরে সমস্যা, কমে যায় আবার হয়, ওই বাথরুম করতে গেলে হালকা ব্যথা হয়, আর প্রথমের দিকে বুঝলেন। কোথায়? ঠিক আছে, ওনার হাঁটুতে ব্যথা হয় বাথরুম করতে গেলে, মানে আপনি কি বলছেন ওই পটিতে বসলে?
না না বাথরুমে, মানে বাথরুমে পেছনে ও আচ্ছা, পেচ্ছাপের জায়গাতে ব্যথা। ব্যথা না, মানে কামড়ায় মাঝে মাঝে একটু ব্যথা করে। বয়স কত? আবার কমে যায় কেন? বয়স আপনার কত? বয়স কত? 27। 27? হ্যাঁ 27। ঠিক আছে। রিপোর্ট আর কোনো আপনি- প্রবলেম নেই স্যার। কোথা থেকে ফোন করছেন বললেন? নদিয়া থেকে। নদিয়া থেকে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি আমাদের চেম্বার ভিজিট করুন, কৃষ্ণনগর আমাদের চেম্বার রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করুন। কেন আমাকে অনেক কিছু যা প্রশ্ন রয়েছে সেটা আপনি যখন চেম্বারে আসবেন তখন জানতে পারবো। আমরা আজকে আলোচনা করছি রিউমাটয়েড আর্থারাইটিস নিয়ে, এবং এবারে আসবো হচ্ছে আপনারা প্যাথোলজিক্যাল একটা টেস্টের কথা বলুন, সেই টেস্টের পরে এবার পেশেন্টের ট্রিটমেন্ট শুরু হলো। এইবারে তো আপনি বলছেন একটা হচ্ছে মানে নর্মাল একটা প্রাইমারি স্টেজ, একটা হচ্ছে সিভিয়ার স্টেজ, এই দুটো পেশেন্টই আপনারা পাচ্ছেন। তো নর্মাল স্টেজের ট্রিটমেন্ট যদিও আপনারা মনে হয় পানি না, নর্মাল স্টেজের পেশেন্ট যে শুরু হয়েছে আর এসছে এরকমটা পান না, পান তো সিভিয়ার স্টেজ। তবুও আমি জিজ্ঞাসা করছি যে নর্মাল স্টেজের ক্ষেত্রে ট্রিটমেন্ট এবং সিভিয়ার স্টেজের ক্ষেত্রে ট্রিটমেন্ট কতটা ফারাক থাকে? দেখুন, ফারাক বলতে গেলে আপনার যখন একটা পেশেন্টের শুধু মানে ব্যথা স্টার্ট হয়েছে, স্মল জয়েন্টসে পেন হচ্ছে, পেশেন্টের কোনো ডিফর্মিটি হয়নি, সেই পেশেন্টকে আপনি তার লাইফস্টাইল মডিফাই করতে পারেন, তার সঙ্গে ওষুধ দিয়ে তাকে ইমপ্রুভ করে নিতে পারবেন। কিন্তু একটা মানুষ যার কিন্তু দীর্ঘদিন রোগ হয়ে গেছে, তার পেট পরিষ্কার হচ্ছে না, খিদে চলে গেছে, তার সবসময় অম্বল গ্যাসের সমস্যা হচ্ছে, পেট ফুলে আছে, ইনডাইজেশনের প্রবলেম রয়েছে, তার প্যারালি তার সঙ্গে ডিফর্মিটি শরীরে চলে এসেছে, শরীরে হিমোগ্লোবিন কমতে আরম্ভ করে দিয়েছে, সে জয়েন্টসের সোয়েলিং রয়েছে, ইট মিনস রোগটা অ্যাডভান্স হয়ে গেছে। তো সেই পেশেন্টকে আমাদের ডিটক্সিফিকেশন করতে হয়, মানে প্রচুর রয়েছে, টক্সিন অনেকটাই রয়েছে, তাকে কিন্তু বডি থেকে ডিটক্স করতে হবে আমাদের। তো প্রাইমারি যে স্টেজে রয়েছে তার শরীর সেরকম এফেক্টেড হয়নি, তো সেরকম তাকে আমরা বললাম যে এইভাবে আপনি খাওয়া দাওয়া করবেন, এরকম আপনি লাইফস্টাইল লিড করবেন, আর এই মেডিসিনটা আপনি কন্টিনিউ করবেন। তাতে দেখা গেল পেশেন্ট 3 থেকে 4 মাসে ইমপ্রুভ হয়ে গেল, ভালো হয়ে গেল। কিন্তু যেই কমপ্লিকেটেড স্টেজে এসেছে, যাদের কিন্তু হাঁটা চলা কষ্ট হচ্ছে, বা যারা লাঠি নিয়ে হাঁটছে, বা লোককে ধরে ধরে হাঁটছে, তাদেরকে কিন্তু একটু ট্রিটমেন্ট 6-7 মাস 8 মাস করতে হবে, সঙ্গে কিছু পঞ্চকর্মা থেরাপি। কেন পঞ্চকর্মা থেরাপি ওনাকে তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট দেবে, খুব তাড়াতাড়ি ইমপ্রুভ। কেন যে বডিটা টোটালি টক্সিন থেকে অ্যাকুমুলেট রয়েছে, যখন আমি ডিটক্সিফিকেশন করতে পারবো, তার ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ আমি করতে পারবো। পঞ্চকর্মা নিয়ে একটু ডিটেলে আলোচনা করবো, একজন বন্ধু আছেন, কথা বলে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শ্রাবণী মাঝি বলছি, কাকদ্বীপ থেকে, বয়স 35। হ্যাঁ বলুন। বলছি আমার ওই খাবার খাওয়ার পরে টক ঢেকুর ওঠে, আর সঙ্গে সঙ্গে মুখ থেকে পুরো কলগেট, অনেকক্ষণ ব্রাশ করার পরে যে গাঁজাটা হয় সেরকম গাঁজা বেরিয়ে আসছে মুখ থেকে, আর প্রচন্ড কষ্ট হচ্ছে আমার। কতদিন থেকে হচ্ছে এটা? ও হচ্ছে অনেকদিন, 10-12 বছর। কত ডাক্তার দেখাচ্ছি, যতক্ষণ গ্যাসের ট্যাবলেট খাই কিছু কমে, আবার বন্ধ দিলেই মানে সেই পুনরায় ফিরে আসছে সেরকম। রোগে কোনো নাম বলা হয়েছে আপনার? হ্যাঁ রিপোর্ট করেছিলাম, পেটের ফটো করেছিলাম, সব রিপোর্ট নর্মাল বলছে, কিন্তু এরকম সমস্যা হচ্ছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি সব রিপোর্ট করেছেন, রিপোর্ট নর্মাল হতে পারে না, আপনি সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন। আর যে প্রবলেমটা আপনি বলছেন, এর সলিউশন আয়ুর্বেদে খুব সুন্দর রয়েছে। কেন আয়ুর্বেদে আমরা শুধু রোগ নিয়ে না, মানে ওর টোটাল ওভারঅল বডিটাকেও কিন্তু আমরা পেশেন্টদের চেঞ্জ করে দিই। কেন কি আপনার যখন একটা সিস্টেম, জিআই সিস্টেমটা যখন ইমপ্রুভ হবে, তো ইচ অ্যান্ড এভরি পার্টস কিন্তু আপনার ইমপ্রুভ হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। যখন ডিটক্সিফিকেশন যে কথাটা আমরা বলছি, মাথা থেকে পায়ে পর্যন্ত, পায়ে নখে পর্যন্ত আমরা যে ডিটক্সিফিকেশনটা করি, তো অনেক পেশেন্ট রয়েছে যে হতে পারে কিছু বলতে ভুলে গেছে। ধরুন একটা মানুষের একটা রোগ রয়েছে, তার প্যারালি তার সঙ্গে তার একটা স্মৃতিশক্তির সমস্যা হতে পারে, বা তার স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি প্রবলেমও থাকতে পারে, বা কারো স্কিনের সমস্যাও থাকবে। কেন অনেক পেশেন্ট থাকে ডক্টরবাবুর কাছে বেশি বললে কিন্তু বেশি ওষুধ লিখে দেবে। তো এটা যে কন্ডিশন থাকে, সেখানে কিন্তু পঞ্চকর্মা থেরাপি ইচ অ্যান্ড এভরি রোগের উপর কিন্তু কাজ করে নেয়। তো আপনি একবার আমাদের চেম্বার ভিজিট করুন, খুব ভালো হবে। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গেছি। পঞ্চকর্মা নিয়ে আপনি কথা বলছিলেন, একটু ডিটেলে আলোচনা করি পঞ্চকর্মার ক্ষেত্রে। দেখুন, পঞ্চকর্মা আমরা রুমেটা আর্থ্রাইটিস পেশেন্টদের জন্য আমরা 5টা কর্ম আমাদের অ্যাপ্লাই করতে হয়। মানে সিলেক্টিভলি কি পেশেন্টকে আমরা কোন বস্তি দেব, বা পেশেন্টকে আমরা বমন করব না বিরেচন করাবো, এসব একটা পেশেন্টকে কন্ডিশন দেখার পর আমরা সিলেকশন করি। তারপর কটা ডে করব, 7 দিন করব না 15 দিন করব না 21 দিন করব না 30 দিন পেশেন্টের পঞ্চকর্মা থেরাপি চলবে। সে পুরোপুরি ডিপেন্ড করছে পেশেন্টের উপর, কন্ডিশনের উপর, কতটা কি ক্রিটিক্যাল কন্ডিশনের পেশেন্ট আমাদের এখানে এসছে। আর পঞ্চকর্মা থেরাপি বেসিক্যালি একটা পেশেন্টের জন্য একটা আমি বলবো ডিটক্সিফিকেশন প্রসেস, যেটা কিন্তু
একটা মানুষ যখন 50-60 বছর লাইফ লিড করে নেয় তার শরীর অলরেডি এমনিতেই কিন্তু অনেকটাই শরীরে টক্সিন অ্যাকুমুলেট হয়ে যায়। তো সেই যখন যে পঞ্চকর্মা করতে পারে তারা কিন্তু অনেক তাড়াতাড়ি নিজের শরীরে ইমিউন সিস্টেম রিজুভিনেশন কিন্তু অনেক কিছুটা পেয়ে যায়, সার্ভিসিং খানিক পেয়ে যায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি গীতা সূত্রধর আসানসোল থেকে বলছি। আরেকবার বলুন, কিচ্ছু শুনতে পেলাম না। হ্যালো, নামটা আরেকবার বলুন। গীতা সূত্রধর। কোথা থেকে ফোন করেছেন? আসানসোল থেকে। এবারে বলুন। আমার এই হাঁটুতে ব্যথা হয় প্রায়। আসানসোল। হ্যাঁ শুনেছি, হাঁটু ব্যথা হচ্ছে? হ্যাঁ, হাঁটু ব্যথা হয়, কোমরে ব্যথা হচ্ছে। এক্স রে রিপোর্ট করেছেন কোমর হাঁটু? না, একটু করিনি। করেননি, ঠিক আছে। তাহলে এক্স রে রিপোর্ট করুন, করে আমাদের আসানসোল চেম্বার রয়েছে, আসানসোলে আপনি যোগাযোগ করুন। দেখুন স্ক্রলিংয়ে ডেটগুলো যাচ্ছে, আর হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন। দেখাটা ভীষণ দরকার, তাই তো? মানে একজন পেশেন্টকে দেখাটা ভীষণ গুরুত্বপূর্ণ, কেন কি ফাইন্ডিংস সব থেকে ইম্পর্টেন্ট রয়েছে। একটা কোমরে আপনার লাম্বারে আপনার কী কী, কোন হাড়ে কোন ইফেক্টটা হয়েছে, বা সার্ভাইকেলে কোন হাড়ে কী ইফেক্ট হয়েছে, বা হার্টু এক্সরেতে আপনার কোন স্টেজে আপনি চলে গেছেন, এটা খুব ইম্পর্টেন্ট রয়েছেন। কেন কি একটা পেশেন্ট সে ব্যথা বুঝে কিন্তু রোগ বুঝে না, তো সেই রোগটা বোঝানো কিন্তু আমাদের কাজ। যেমন ডে টু ডে প্র্যাকটিসে আমরা এটাই কাজ, যে অনেক পেশেন্ট জানেই না তার যে এক্স রে রিপোর্টে অস্টিওপোরোসিস লুকানো আছে, তার এই অস্টিওপোরোসিস হয়ে গেছে সেই জানেই না। তো এইসব কিন্তু আমরা পেশেন্টকে খুব ক্লিয়ার কাট বলে দিই। তাতে কী হয়, পেশেন্টও কিন্তু কমফর্টেবলি ট্রিটমেন্ট করতে পারে, সময় দিয়ে ট্রিটমেন্ট করতে পারে। কেন কি আপনি পেশেন্টকে পুরোপুরি ইনফরমেশন না দিয়ে আপনি ট্রিটমেন্ট করবেন, পেশেন্টও কিন্তু নার্ভাস হবে, আলটিমেটলি আমার কী হয়ে গেছে, এত সময় কেন লাগবে। তাকে বোঝানো খুব দরকার, বা কাউন্সিলিং করা খুব দরকার, যে এই রোগটা আপনার হয়ে গেছে, তার জন্য এত সময় লাগবে আপনার। অ্যাকচুয়ালি এটাও খুব বাস্তব কথা, যখন আপনার ট্রিটমেন্টটা শুরু হচ্ছে আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে প্রসেসটা। ধরুন আজকে আপনি এলেন বেদজ্ঞানে, এবং আপনার যে কোনো রোগের ক্ষেত্রে আপনাকে ডক্টর খান বলেন যে 3 মাস আপনাকে এই মেডিসিনটা খেতে হবে, এবং আপনাকে হয়তো 21 দিনের একটা পঞ্চকর্মা সিটিং নিতে হবে। এবার আপনি 3 মাস খেলেন না, 1.5 মাস খেলেন, এবং হয়তো 5-6টা সিটিংয়ের পরে আপনি দেখলেন অনেকটা ভালো আছেন, আপনি আগে যা ছিলেন তার থেকে অনেকটা ভালো, আপনি সব বন্ধ করে দিলেন। তার দায় কিন্তু বেদজ্ঞানের নয়, তার দায় কিন্তু ডক্টর সুলতান খানের নয়। তিনি যেভাবে বলেছেন, আপনি যদি সেটা মানার পরেও আপনি 3 মাস করলেন, পঞ্চকর্মা কমপ্লিট করলেন, ওষুধ কমপ্লিট করলেন, তারপরে আপনার প্যাথোলজিক্যাল টেস্ট করিয়ে আপনার রিপোর্ট ওনারা কিন্তু দেখিয়ে দেবেন যে কোন স্টেজে থেকে আপনি শুরু করেছেন আর ইমপ্রুভমেন্টটা কোন স্টেজে হয়েছে। এটা কিন্তু একদম এইভাবেই বেদজ্ঞান ট্রিটমেন্ট করে, সে কারণে দেখাটা খুব জরুরি, খুবই জরুরি। আর আমাদের আমি 10 বছরের প্র্যাকটিসে আমি কিন্তু অনেক পেশেন্ট দেখেছি, যেটা আপনি বললেন না যে হাফ ট্রিটমেন্টে ছেড়ে দেয়, তারা কিন্তু রিপিট হয়ে এসেছে, এসে আবার ট্রিটমেন্ট স্টার্ট করি। আমরা এখানে ফোনও পেয়েছি, আমি ছিলাম ভালো কিন্তু কোনো কারণে করে উঠতে পারিনি, তো এখন আমি আবার দেখাতে চাই, এরকম আমরা ফোন পেয়েছি। অ্যাকচুয়ালি আবারও বলবো, যেটা শুরুতে বলেছিলাম, যে ভারতীয় আয়ুর্বেদা নিয়ে বেদজ্ঞান কাজ করে। বেদজ্ঞান ভারতীয় আয়ুর্বেদার বাইরে এক পাও হাঁটে না, যার ফলে আপনি সুস্থ হতে বাধ্য। আজকে রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বললাম। এই রোগটা অনেক ছোটোবেলা থেকেই হয়, আপনি বারবারই বলেছেন, যার ফলে যদি আপনার হাতে পায়ের গাঁটে ব্যথা করে এবং আপনার যদি হালকা হালকা টেম্পারেচার থাকে, আপনি এখন থেকে অ্যালার্ট হন এবং এখন থেকে আয়ুর্বেদিক চিকিৎসা শুরু করুন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।